জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত। এই ভিডিওটি আপনারই জন্য যদি আপনার জন্মের সময় চন্দ্রের অবস্থান ধনু রাশিতে ছিল, অর্থাৎ আপনি একজন ধনুরাশি জাতক বা জাতিকা, অথবা আপনার লগ্ন যদি ধনু হয়, যে কোনো নক্ষত্র, আজকের এই ভিডিও থেকে আপনি যা কিছু জানবেন তা কিন্তু হাজার ভিডিও দেখেও আপনি পাননি। আপনার মনের প্রশ্নই রয়ে গেছে। তাহলে চলুন আমরা এগিয়ে যাই এই অগাস্ট মাস থেকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আপনার জীবন কেমন কাটবে সেই দিকে। দেখুন, আপনি পুরো 2025 সালের 7 মাস অতিক্রম করে ফেলেছেন, অর্থাৎ আপনার হাতে আর মাত্র 5 মাস রয়েছে এই বছরটি শেষ হতে। আর এই আগামী 5 মাসে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বৈবাহিক জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, নবগ্রহ আপনাকে ফল দিতে কতটা সক্ষম, কি রেজাল্ট আপনি পাবেন, এই সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। দেখুন, ধনুরাশি হচ্ছে কালপুরুষের 9 নাম্বার ঘর। ধনুরাশির যে চিহ্ন, সেই চিহ্নটি কিন্তু সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক। আর তাই ধনুরাশির জাতক জাতিকারা সাহসী হন, আত্মবিশ্বাসী হন এবং আশাবাদী প্রকৃতির হয়ে থাকেন। এছাড়াও এই রাশির যে জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু স্বাধীন চেতা এবং দুঃসাহসিক কাজেও আগ্রহী হন। এছাড়া তাদের মধ্যে সত্যবাদিতা, স্পষ্টবাদিতা এবং স্পষ্ট ভাষিতার মতো বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায়। এই রাশির জাতক জাতিকা জ্ঞান এবং অভিজ্ঞতা অন্বেষণে প্রবল আগ্রহী হন এবং সবকিছুতেই কিন্তু একটা কিউরিসিটি ভাব লক্ষ্য করা যায়। যদি স্বভাবের কথা বলতে হয়, ধনুরাশির যে জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু সাধারণভাবে বন্ধুত্বপূর্ণ এবং হাসি খুশি প্রকৃতির হয়ে থাকেন। তারা জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখেন এবং যে কোনো পরিস্থিতিতে আশাবাদী থাকার চেষ্টা করেন। কারণ ধনুরাশির জাতক জাতিকারা স্বাধীনতা পছন্দ করেন, কারোর অধীনে থাকতে কিন্তু একদম পছন্দ করেন না। আর এই জন্যই কিন্তু অনেক সময় সংঘর্ষ হয়। আর সংঘর্ষ হলে কি হবে, ঝুঁকি নিতে তো ভয় পান না, তাই সবসময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী থাকেন আর আগে এগিয়ে যান এবং নিজের যে স্বাধীনতা সেটা বজায় রাখতে সক্ষম হন। ধনুরাশির জাতক জাতিকারা এতটাই স্পষ্টবাদী হন এবং যা মনে করেন সোজাসুজি বলে দিতে কিন্তু কোনো রকম দ্বিধা করেন না। তাদের স্পষ্ট কথা বলার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, সেটা নিজের সংসারে হোক, পিতামাতার সাথে হোক, স্ত্রীর সাথে হোক, ভাই বোন, তাছাড়াও আত্মীয় পরিজনের সাথে হোক। স্পষ্ট কথা বলা কিন্তু ধনুরাশির একটা জন্মগত অভ্যাস। কারণ তারা ভয় করেন না, জীবনের প্রতি সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন এবং যে কোনো পরিস্থিতিতেই কিন্তু আশাবাদী থাকার চেষ্টা করেন। জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে খুব আগ্রহী থাকেন। নতুন কিছু শেখা, নতুন কিছু জিনিস জানার যে প্রবল একটা আগ্রহ, সেটা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা যায়। তাছাড়াও ধনুরাশির যে জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বন্ধুত্বপূর্ণ এবং মিশুকে প্রকৃতির হয়ে থাকেন, যার কারণে কিন্তু সবার সাথে তিনি মিশে যেতে পারেন। ধনুরাশির অধিপতি হলেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি গ্রহের যে প্রভাব তাদের মধ্যে কিন্তু জ্ঞান, প্রজ্ঞা এবং ভাগ্যের সমাবেশ ঘটিয়ে দেন। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে ধনুরাশি, এটা হচ্ছে একটা অগ্নিতত্ত্বের রাশি। আর এই রাশি জাতক জাতিকাদের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা কিন্তু তাদেরকে অন্যদের থেকে পৃথক করে তোলে। এই ধনুরাশি কিন্তু শুধুমাত্র সাহসী বা আত্মবিশ্বাসী নয়, তারা আদর্শবাদীও হন, উৎসাহী হন, প্রাণ শক্তি কিন্তু ভরপুর থাকে। তবে একটা কথা কিন্তু বলা যায়, অল্পেতে কিন্তু খুশি নন ধনুরাশি জাতক জাতিকারা। আশাবাদী ও উৎসাহী ধনুরাশি জাতক জাতিকাদের চোখে সবসময় বড় বড় স্বপ্ন থাকে। কোনো কিছুকেই কিন্তু অসম্ভব মনে করেন না এই ধনুরাশি জাতক জাতিকারা। এই জাতক জাতিকারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্যই কিন্তু নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে দেন। নিজের পৃথক সাম্রাজ্য গড়ে তোলার একটা স্বপ্ন দেখেন এই ধনুরাশি জাতক জাতিকারা। আর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার জন্য কিন্তু অনেকেই এই ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু একটু অন্য চোখেও দেখেন। তবে ধনুরাশি কিন্তু সব সময় চেষ্টা করে নিজের স্বপ্ন যাতে পূরণ হয়। জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন, সমস্ত কিছুকে দেখার একটা পৃথক দৃষ্টিভঙ্গি কাজ করে তাদের মধ্যে। মজাদার প্রকৃতি, হাসি ঠাট্টা করার প্রবণতা কিন্তু সহজেই কঠিন চ্যালেঞ্জ থেকে কাটিয়ে উঠতে সাহায্য করে। আর এই ধনুরাশির জাতক জাতিকাদের সঙ্গে যে রাশির জাতক জাতিকা আসুক না কেন, তাহলে ঠাট্টা তামাশা করেই কখন সময় কেটে যাবে কেউ হয়তো বুঝতেই পারবেন না। তবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা তুখুর পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে। ধনু ব্যক্তির সামনে থাকা ব্যক্তি কি বলতে চাইছেন, তার মনে কি চলছে, এই সবই কিন্তু চোখের পলকে পড়ে ফেলতে পারেন একজন ধনুরাশির জাতক জাতিকা। আর এটা কিন্তু একটা গভীর অন্তর্দৃষ্টির ফল। একবার দেখাতেই যে কোনো মানুষকে চিনে নিতে পারেন এবং অপর ব্যক্তির স্বভাব এবং চরিত্রর এমন সূক্ষ্ম দিক খুঁজে বের করতে পারেন যা হয়তো অন্যরা কেউ ধরতেই পারবেন না।
কারণ এই যে ধনুরাশির জাতক জাতিকা, এই যে অগ্নিতত্ত্ব, এটা কিন্তু রহস্য উদ্ঘাটনে পটু। তথ্য অনুসন্ধানে কোনো ভুল করেন না তারা। যখন ঝুঁকি নেন তখন গর্বের সাথে নেন। যে কোনো কাজ পরিকল্পনা করে ফেললে সেই লক্ষ্য পূরণের জন্য জীবনে যা কিছু বিপদ আসুক না কেন সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজের স্বপ্ন উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য বড়সড় ঝুঁকিও নিয়ে থাকেন। তাদের কাছে একটি লক্ষ্য পূরণের জন্য প্ল্যান এ, প্ল্যান বি এরকমভাবে কিন্তু পরিকল্পনা করা থাকে। একটি পরিকল্পনা অসফল হলে পরেরটি ব্যবহার করেন। তাই তাদের অসফল হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। কারণ ধনু বিশ্বাস করেন জীবনে বড় হওয়ার জন্য ঝুঁকি নেওয়া অত্যন্ত জরুরি। গান করা, নাটক করা, দর্শনতত্ত্ব, শিল্পকলা এই সকল বিষয়ে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু খুব পারদর্শী হন। তাদের মধ্যে বিশেষ গুণ থাকে। চারপাশে যা ঘটছে সেই সমস্ত খোঁজ খবর রাখেন। অহরহ জ্ঞান লাভ করে যান এই রাশির জাতক জাতিকারা। এমনকি নিজের জ্ঞান বৃদ্ধিতে যে কোনো পর্যায়ে গেলেও কিন্তু যেতে পারেন। আরও একটা ভালো গুণ রয়েছে এই জাতক জাতিকাদের মধ্যে। কিছু মানুষ আছে দেখবেন অতীতের ক্ষোভ, মনোমালিন্য অনেক বেশি গুরুত্ব দেন। ক্রোধে নিজের কাজ বন্ধ করে ফেলেন, কিন্তু প্রতিশোধ স্পৃহা কমে না কিছুতে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু অতীতের ক্ষোভ, মনোমালিন্য খুব বেশি দিন কিন্তু মনের মধ্যে রাখেন না। কারণ তারা জানেন বিরোধী বা শত্রুকে জবাব দিতে হলে কাজের মাধ্যমে দিতে হয় নাকি কথার মাধ্যমে। তাই এই সমস্ত কিছু ভুলে যান তারা খুব তাড়াতাড়ি এবং নিজের কাজে এগিয়ে যান এবং সত্যি একদিন প্রমাণ করে দেন, তুই বলেছিলি পারবো না, আমার দ্বারা হবে না, বলেছিলি না, দেখ করে দেখালাম, কেমন লাগছে এবারে। তখন কিন্তু যে বিরোধী, যে শত্রু, তাদের মাথা ঘুরে যায় এসব দেখে। কারণ পুরনো ক্ষোভের চেয়ে, পুরনো শত্রুতার চেয়ে, পুরনো রাগের চেয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঘোরাফেরা করে তাদের কাছে সেটা হচ্ছে এখন করণীয় কি, এখন আমার কাজটা কি আছে, আমার দায়িত্বটা কি আছে, সেই সমস্ত কিছু পূরণ করা। তাই সেই সমস্ত কিছু ভুলে যান একজন ধনুরাশির জাতক জাতিকা এবং নিজের লক্ষ্য পূরণে ব্রতী হন এবং অবশেষে কিন্তু সাফল্য পেয়ে যান এই ধনুরাশির জাতক জাতিকারা। কখনো নিজেকে দোষারোপ করেন না যে ধনুরাশি খারাপ রাশি, সব থেকে বড় খারাপ রাশি। এবং যারা দু একজন দোষারোপ করেন তারা পুরোপুরি ধনুরাশি নন। 1 ডিগ্রি 2 ডিগ্রির জন্য ধনুরাশি হয়েছেন, কিন্তু তার মধ্যে অন্য কোনো রাশির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তাদের মধ্যে কিন্তু একটু খারাপ প্রভাব পড়ে। কিন্তু যারা একদম ধনুরাশির জাতক জাতিকা, যাদের মধ্যে কোনো ডিগ্রির হেরফের নেই, কারণ চন্দ্রের অবস্থানে যে ডিগ্রি আছে সেটি যদি কিছুটা কম হয় বা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু পরের রাশি বা আগের রাশির কিছু বৈশিষ্ট্যও কিন্তু একটা রাশির মধ্যে দেখা যায়। কিন্তু চন্দ্র যখন মাঝামাঝি অবস্থানে থাকেন তখন কিন্তু একদম যেটা অরিজিনাল ধনুরাশি বলা হয় সেটা কিন্তু তৈরি হয়। তার কারণে কিন্তু তাদের জীবন সম্পর্কে কোনো রকম কমপ্লেন থাকে না। আবার একই সঙ্গে ধনুরাশির জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণে এতটাই ব্যস্ত থাকেন, কখনো পরনিন্দা, পরচর্চা বা এই সম্পর্কিত কোনো গাল গল্প বা অপ্রয়োজনীয় কথা এসবের মধ্যে কিন্তু সময় নষ্ট একদমই করেন না। এবং এটা কিন্তু সব থেকে ভালো একটা প্রকৃতি। খোশগপ্প করেন, কিন্তু অন্যের আলোচনা, অন্যের সমালোচনা নিজের মস্তকে ঠাঁই দেওয়ার একটুও জায়গা রাখেন না এই ধনুরাশির জাতক জাতিকারা। আর সেই জন্যেই কিন্তু অন্যান্য সকল মানুষের সাথে এই ধনুরাশির ভালো বনে। কারণ যে কোনো মানুষের সমস্যা তারা দেখতে পারেন না, এক্ষেত্রে তাদের সাথে আলোচনা করেন, সমাধান সূত্র বের করার চেষ্টা করেন। কিন্তু যখন তারা কোনো কাজ করেন না তখন নিজের কাছের মানুষদের সঙ্গে বেশ কিছু সময় কিন্তু কাটিয়ে থাকেন এই ধনুরাশির জাতক জাতিকারা। একই স্থানে বসে প্রত্যেক দিন একই ধরনের কাজ করতে ইচ্ছুক নন ধনুরাশির জাতক জাতিকারা। প্রতি মুহূর্তে নতুন করে বাঁচার যে অভিজ্ঞতা সেটা কিন্তু চায় একজন ধনুরাশির জাতক জাতিকারা। সেই কারণেই যদি কোনো এক জায়গায় থিতু হয়ে যান, সেটেল হয়ে যান, তাহলে কিন্তু বিরক্তি সহজেই চলে আসে মনে। এই কারণে ধনুরাশি কিন্তু বেড়াতে যেতে চান। অনেক সময় নতুনকে জানার যে অদম্য ইচ্ছা, যে কিউরিসিটি তাদের মধ্যে থাকে, এটাই অ্যাডভেঞ্চারের মুখে ঠেলে দেয়। আর তার কারণেই কিন্তু এই ধনুরাশির জাতক জাতিকারা বারবার ইন্সপায়ার হয়ে থাকেন। এই বৈশিষ্ট্যগুলি কিন্তু সাধারণত ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। তবে ব্যক্তির জন্ম তারিখ, সময় এবং অন্যান্য গ্রহের যে অবস্থান, তার কারণে কিছু কিছু ক্ষেত্রে একটু কাস্টমাইজেশন লক্ষ্য করা যায়। শ্রোতা বন্ধুরা, এই অগাস্ট মাসেই কিন্তু অনেকগুলি যোগ আপনার জন্য তৈরি হচ্ছে। তাই এটাকে একটা মহারাজযোগ বলা ছাড়া আমার কাছে আর কোনো শব্দ নেই। এই মাসে কেবল 2টি বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে দাঁত সম্পর্কিত সমস্যা, আর দ্বিতীয়টি হচ্ছে চোখ সম্পর্কিত সমস্যা। চোখে জ্বালা করা, কোনো রকম কোনো ইরিটেশন হওয়া যদি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ সূর্যদেব যখন দুর্বল অবস্থানে থাকবেন তখন কিন্তু এই সমস্যাগুলি দেখা যেতে পারে।
এবং একই সাথে বুধের যে অবস্থান, শরীরের যে ত্বক, সেই সম্পর্কিত কোনো ছোটোখাটো সমস্যা কিন্তু হতে পারে। তবে এটা এমন নয় যে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে। এবার একটু লেখাপড়া নিয়ে কথা বলি। আপনার স্টাডি লাইফ কেমন থাকবে? আপনার যে পঞ্চম ঘর, এই পঞ্চম ঘরই কিন্তু আপনার স্টাডিকে দেখে। আপনার পঞ্চম ঘরের যিনি অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল গ্রহ। মঙ্গল আপনার দশম ঘরে অবস্থান করছেন এবং পঞ্চম ঘরকে অষ্টম দৃষ্টিতে দেখছেন। এবারে যদি পড়াশোনার ব্যাপারে বলা যায় তাহলে পড়াশোনা ভালোই দেখা যাচ্ছে এবং বিশেষ করে 17 অগস্টের পর কিন্তু আরও ভালো ফলাফল আপনি লক্ষ্য করবেন। যদি আপনার কোনো সরকারি পরীক্ষা থাকে বা কোনো রকম কোনো পরীক্ষা থাকে যে পরীক্ষা দিলে হয়তো আপনি উতরে যাবেন, আর যদি কোনো পড়াশোনায় বড় কিছু করার চেষ্টা করছেন, কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন বা নতুন কিছু শুরু করতে চাইছেন, তাহলে কিন্তু 17 অগস্টের পরেই কিন্তু সেগুলি ভালোর দিকে যাবে। যখন সূর্যদেব নিজের রাশিতে প্রবেশ করছেন এবং মঙ্গলের কোনো পরিবর্তন নেই, মঙ্গল পঞ্চম ঘরকে দেখছেন, আর যখন কোনো গ্রহ নিজের ঘরকে দেখেন তখন কিন্তু তাকে আরও ভালো করে তোলেন। এখানে লেখাপড়া নিয়ে কোনো সমস্যা নেই, আর স্টাডি কিন্তু ভালোই চলছে। এবার ভালোবাসার সম্পর্ক সম্পর্কে একটু সংক্ষেপে বলে দিই। ভালোবাসার সম্পর্কে কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না, কারণ মঙ্গল পঞ্চম ঘরকে দেখছেন, দেবগুরু বৃহস্পতি কেন্দ্রস্থানে বসে আছেন, অর্থাৎ ভালোবাসার সম্পর্কে কিন্তু সম্পূর্ণ সমর্থন পাচ্ছেন। এর মধ্যে প্রচুর ইতিবাচকতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অগাস্ট মাসের মধ্যে। এই সপ্তম ঘরে যে গুরুশ্রেষ্ঠ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি রয়েছেন সেটা কিন্তু খুব ভালোও বলা যায় না। কেন বলুন তো? কারণ গুরুশ্রেষ্ঠ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি যখনই একসাথে বসেন, এটা কিন্তু একটা স্বভাব শত্রুতাকে লক্ষ্য করা যায়। মানে আপনার স্ত্রীর তরফ থেকে বা স্বামীর তরফ থেকে কিন্তু যে কোনো ছোটোখাটো বিষয়ে একটু বেশি প্রমাণ করার চেষ্টা, ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হওয়া, এই সব ছোটোখাটো সমস্যাগুলি কিন্তু বিশেষ করে দেখা যায় এই সময়। কারণ বুদ্ধিদাতা এবং প্রাচীন দেবতা বুধ এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে একটা এমন সম্পর্ক গঠিত হচ্ছে, মানে দেবগুরু বৃহস্পতি থেকে বুধ দ্বাদশ ঘরে বসে আছেন, অর্থাৎ বৈবাহিক জীবনে ভুল বোঝাবুঝি কিন্তু একটু আধটু হতে পারে, তবে এগুলো কিন্তু সাধারণ একটা ব্যাপার। এবার আসি আরও গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার ব্যবসা কেমন যাবে। আর এটি হচ্ছে ভাগ্যস্থান। নবম ঘর হচ্ছে ভাগ্যের জন্য, আর দশম ঘর হচ্ছে আপনার কর্মের জন্য, কেরিয়ারের জন্য। আপনার ভাগ্যের অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব, এখন তিনি অষ্টম ঘরে অবস্থান করছেন। কিন্তু আপনার জানা উচিত সূর্যদেব আগামী 17 অগস্ট নবম ঘরে প্রবেশ করবেন, তখন কিন্তু খুব ভালো ফল কিন্তু তিনি দেবেন। নবম ঘরের অধিপতি নবম ঘরে আসবেন, এটা অত্যন্ত শুভ। এই সময় আপনি যা কিছু করতে চান, শুভ কাজ, মঙ্গলজনক কোনো কাজ 17 আগস্টের পর থেকে যে কোনো সময় করা যেতে পারে। তারপরে সূর্যদেব যখন নবম ঘরে এসে আপনার ভাগ্যকে প্রজ্বলিত করতে সাহায্য করবেন, উজ্জ্বল করে দেবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কেন মহারাজ্য বলা হচ্ছিল। সূর্যদেব নিজে একজন নক্ষত্র হতে পারেন, কিন্তু তিনি গ্রহদের রাজা। সমস্ত গ্রহ কিন্তু তাকে অনুসরণ করে। আগামী 17 আগস্টের পর থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বলা যেতে পারে। খুব ভালো সময় হবে, তবে তার আগে কিন্তু একটু সমস্যা রয়েছে। এবার একটু দশম ঘরের বিষয়ে আসতে হবে, কর্মের বিষয়ে। দশম ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে, কিন্তু দশম ঘরের অধিপতি সূর্যের সাথে অষ্টম ঘরে। মঙ্গল দশম ঘরে থাকায় আপনি অনেক এনার্জেটিক থাকবেন, কারণ মঙ্গল পঞ্চম ঘরের অধিপতি। মানসিক দিক থেকে খুব তীক্ষ্ণ হবেন, নিজের সিদ্ধান্তে অটল থাকবেন এবং নিজের প্রভাব খাটানোর চেষ্টা করবেন। ছোটোখাটো বিষয় নিয়ে বিরক্তি দেখা দিতে পারে, কারণ বুধ কিন্তু এই সময় ঠিক নেই। ছোট ছোট বিষয়ে নিজের কাজ নিয়ে একটু খুঁতখুঁতে হতে পারেন, কোথাও মন হয়তো বুঝতে নাও পারে। শক্তি থাকবে, সাহস থাকবে, পরাক্রম থাকবে, কিন্তু নিজের থেকেই কোনো টাল বাহানা আপনি করতে পারেন। মনে হবে কাল করব বা পরে করব, এখন ভালো লাগছে না, এখন এটা দেখে নি, এখন এটা করে নি, এইরকম প্রবণতা কিন্তু একটা এই সময় থাকতে পারে। কারণ বুধ আপনার অষ্টম ঘরে বসে আছেন এবং এই মাসে কিন্তু নিজের মতো করে কাজ আপনি করতে চাইবেন, আর তার ফলে কিন্তু আপনার যে কর্মস্থান সেখানে কোনো বিতর্কের জন্ম আপনি দিতে পারেন। তাই আপনাকে নিজের যে বাক্য সেটা ব্যবহারে একটু নিয়ন্ত্রণ আনতে হবে, যতটা সম্ভব চুপচাপ থাকার চেষ্টা করতে হবে কেরিয়ারের দিক থেকে। তবে আপনি এমন কাজ করেন যেখানে আপনার টার্গেট থাকে, এরকম যদি কাজকর্ম হয় তাহলে যে কোনো ধরনের কাজ হোক না কেন আপনি তা অর্জন করতে পারবেন, কারণ মঙ্গল তো দশম ঘরে রয়েছেনই। কাজ যেমনই হোক না কেন আপনি সেটা করতে পারেন এবং কাজ ভালোও লাগে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু বুধ অষ্টম ঘরে রয়েছে, তাই মাঝে মাঝে মনে হবে চেঞ্জ করি, আরও ভালো করি, আরও কিছু বড় করি, এই রকম নেতিবাচক চিন্তা কিন্তু আসতে পারে। এখন ব্যবসার বিষয়ে একটু বলি। যাদের চাকরি নেই তারা যদি চান একটি ব্যবসা খুলবেন, তাহলে আগামী 17 আগস্টের পর থেকে ভালো সময় রয়েছে। নতুন চাকরি পাওয়ার, কোনো পরিবর্তন করার, কোনো ব্যবসা খোলার সময়টি কিন্তু আপনার জন্য ভালো হবে। তবে বুধ যেহেতু অষ্টম ঘরে রয়েছে,
খুব বেশিও ভালো বলা যাবে না, অতিরিক্ত আত্মবিশ্বাস কমিয়ে প্রথমে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। শুক্র এবং বৃহস্পতি সপ্তম ঘরে রয়েছেন, প্রচুর চেষ্টা করবেন, নতুন নতুন আইডিয়াও আসবে, কিন্তু তারপরেও কিন্তু ব্যবসার মধ্যে একটা অন্যরকম ভাব থাকবে, খুব নিচেও নামবে না, খুব উপরেও উঠবে না, মাঝামাঝি অবস্থানে কিন্তু থাকবে। তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাকে বুধকে যতটা সম্ভব শক্তিশালী করতে পারেন ততই ভালো। প্রত্যেক দিন 108 বার ব্রাম ব্রিম ব্রহ্মসা বুধায় নমঃ এটি আপনি জপ করতে পারেন। এবার একটু কর্মফলদাতা শনিদেবের কথা বলি। আগামী ডিসেম্বর পর্যন্ত আপনার সময়টা কেমন যাচ্ছে, কারণ শনিদেব এই সময় বক্রী অবস্থায় রয়েছেন, আর এই প্রভাব রয়েছে আগামী 28শে নভেম্বর 2025 সাল পর্যন্ত। আরও ভালো করে যদি বলি তাহলে এই ব্রহ্মাণ্ডের একজন নিরীক্ষক হিসাবে কাজ করছেন শনিদেব। বছরে একবার তিনি অবশ্যই বক্রী হন, আর এই বক্রী অবস্থায় গিয়ে কিন্তু তিনি নিরীক্ষণের কাজ সম্পন্ন করেন, অর্থাৎ আমাদের কর্মের যে হিসাব নিকাশ সেটা কিন্তু পূর্ণ হয়। এবার যদি একজন জাতক জাতিকা খুব ভালো কাজ করে থাকেন তাহলে ভালো ফলাফল পান। আর শনিদেবের এই যে ন্যায় চক্র, এই যে সময়কাল, এটা হবে 4 মাস 15 দিন ব্যাপী। যেখানে শনিদেব বক্রী রয়েছেন এই সময় কিন্তু চেষ্টা বল বৃদ্ধি পাবে, শনিদেবের যে প্রভাব 3 গুণ শক্তিশালী হবে এবং আপনার উপর কিন্তু সেই প্রভাব পড়তে দেখা যায়। এই সময় কেমন হবে আপনার সময়, কিভাবে পুনরাবৃত্তি হবে আপনার কর্মের, এই সময় যে সূক্ষ্ম বিষয়গুলি সেগুলি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। অবশ্যই মনে আছে আপনার 2025 সালের 29শে মার্চ, যে দিনটিতে শনিদেব আপনার তৃতীয় ঘর ছেড়ে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করেছিলেন, আর এটাই সেই সময় 13ই জুলাই পার হয়েছে, বেশ কয়েকদিন কেটে গেছে, শনিদেব বক্রী হয়ে গেছেন, 7 ডিগ্রি পার করে ফেলেছিলেন, কিন্তু এখন যখন বক্রী হয়েছেন তখন আবার ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদিও তিনি 1 ঘর পেছনে যাবেন না, কিন্তু তার যে প্রভাব 1 ঘর পেছনের সেটা কিন্তু খুব জোরালোভাবে শুরু হবে, অর্থাৎ যে কাজগুলি আপনার পূর্ণ হয়নি সেগুলি এবার পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাবে। শুধুমাত্র যেখানে তিনি বর্তমান তাই কিন্তু নয়, আরও 4টি ঘর এমন রয়েছে যেখানে এই 4 মাস 15 দিন কিন্তু শনিদেব আপনার কর্মক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী প্রভাব কিন্তু ফেলবেন। এবার আপনাকে বুঝে নিতে হবে কোথায় কি হচ্ছে। শনিদেব এই মুহূর্তে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন, আর চতুর্থ ঘর মানে হচ্ছে আপনার প্রপার্টি সম্পর্কিত কাজ, আপনার জমি সংক্রান্ত কাজ। যদি এমন কোনো কাজ অসম্পূর্ণ থাকে, যেখানে জমি বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় ছিল, কিংবা আপনি জমি কিনতে বা বিক্রি করতে চেয়েছিলেন, অথবা কোনো নির্মাণ কাজ মাঝপথে আটকে গেছিল, বন্ধ হয়ে গেছিল, এই সেই সময় কিন্তু কাজে গতি আসতে পারে। এই সময় আপনি আবার সেই কাজ শুরু করতে পারেন, অর্থাৎ সেই কাজের পূর্ণতার জন্য কিন্তু 3 গুণ প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে। শনিদেব এখন 3টি দৃষ্টি দেবেন, আর এই দৃষ্টিগুলো কিন্তু বক্র দৃষ্টি হবে প্রত্যেকটায়। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার 6ষ্ঠ ঘরে। শনিদেব নিজে পরিশ্রমের কারক, এবং 6ষ্ঠ ঘর কিন্তু শুধু রোগ ঋণ শত্রুর ঘর নয়, এটা কিন্তু একাধারে আপনার পরিশ্রমেরও ঘর, অর্থাৎ আপনার পরিশ্রম কিন্তু এই সময় কমবে না। তবে খুব যে কঠিন পরিশ্রম আপনাকে করতে হবে সেটাও কিন্তু হবে না। এই সময় যে পরিশ্রম আপনাকে করতে হবে সেটা আপনাকে মন থেকে কর্ম করতে হবে। কর্ম 2 রকমের হয়, একটা ভালোবেসে কর্ম করা, আর একটা কোনো কিছু উদ্দেশ্য পূরণের জন্য কর্ম করা। এই দুটির মধ্যে পার্থক্য রয়েছে, অর্থাৎ এই সময় আপনাকে ভালোবেসে কর্মটি করতে হবে। আপনি যে কর্মটি করছেন সেটা কিন্তু আপনাকে ভালোবেসে মনের অন্তর থেকে করতে হবে। আর এই সময় যদি আপনি মনে প্রাণে কাজ করেন তাহলে 6ষ্ঠ ঘরে শনির যে দৃষ্টি রয়েছে তার ফলে কিন্তু সফলতা এই সময় কিন্তু আসবেই আসবে। 6ষ্ঠ ঘর একাধারে আপনার চাকুরির ঘর, এর ফলে চাকুরিতে ভালো ফল পেতে পারেন। হয়তো এমন কোনো কাজ বা চাকুরি ছিল যা আপনি ছেড়ে দিয়েছিলেন বা চেষ্টা করছিলেন কিন্তু তা হাতে আসেনি, এই সময় কিন্তু সেই কাজের পুনরাবৃত্তি হতে পারে, অর্থাৎ আবার কিন্তু অফার আসতে পারে, চেষ্টা করে দেখুন, হয়ে যেতে পারে। তাছাড়াও ঋণ সম্পর্কিত যে কোনো সমস্যা, ঋণ চলছে, তাহলে সেই ঋণ থেকে মুক্তির যে শক্তি এখন কিন্তু আপনার মধ্যে আসতে চলেছে। সুতরাং সেই ঋণ মুক্তির যে পথ সেটি কিন্তু আপনার সামনে খুলে যেতে পারে। অথবা যদি আপনার কোনো রোগ থাকে সেখান থেকেও আরোগ্য লাভ সম্ভব। তবে অবশ্যই যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন আপনি হন, চিকিৎসকের পরামর্শ নিন, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে। মনে রাখবেন, এই যে 6ষ্ঠ ঘর আপনার শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রতীক, 6ষ্ঠ ঘর আপনার দৈনন্দিন জীবনের যে একটা শিডিউল সেটার প্রতীক, অর্থাৎ শনিদেব নিজে শৃঙ্খলার কারক। তাই আপনাকে কিন্তু এই সময় শৃঙ্খলা বজায় রেখে নিয়ম মেনে চলতে পারলে এই নিরীক্ষার যে সময়, এই সময় কিন্তু আপনার জন্য একটা ভালো ফল লক্ষ্য করা যাবে। শনিদেবের যে 7ম দৃষ্টি সেটি পড়ছে আপনার 10ম ঘরে, আর এই 10ম ঘরটি হচ্ছে বুধের রাশি। শনি এবং বুধকে একে অপরের বন্ধু বলা হয়। এই বন্ধুত্ব বজায় রেখে শনির বক্র দৃষ্টি পড়ছে সেই ঘরে, অর্থাৎ কেরিয়ারে বড় কোনো ফলাফলের সুযোগ কিন্তু এই বক্রী অবস্থায় পেতে পারেন। শুধু কেরিয়ার নয়, 10ম ঘর, 10ম ঘর মানে হচ্ছে আপনার সমস্ত কাজ যেগুলো আপনি করতে চান, এটি আপনার প্রকৃত কর্মস্থান। আর শনিদেব হচ্ছেন কর্মের কারক, তাই কেরিয়ারে উচ্চতায় পৌঁছানো, দায়িত্ব পালন করা, বা যে কাজকে আপনি বলেছিলেন এটা আমাকে শেষ করতে হবে, সেই কাজকে সম্পূর্ণ করার জন্য আপনি পদক্ষেপ নিতে পারেন।
এই সময় গ্রহের যে গতিবিধি সেটা কিন্তু আপনার পক্ষে সহায়ক হবে। শুধু এই পর্যন্তই নয়, শনিদেবের যে দশম দৃষ্টি সেটা নিয়েও আপনাকে একটু ভাবতে হবে, কারণ শনিদেবের এই দৃষ্টি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কালপুরুষের ছকে দশম ঘরেই শাসক হচ্ছেন শনিদেব, এবং সেই হিসাবে এই দশম দৃষ্টি পড়ছে আপনার নিজের রাশি ধনু রাশিতে। আর যে রাশিতে এখন অবস্থান করছেন সেটা হচ্ছে কালপুরুষের 12 নম্বর রাশি, এবং তার অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আর আপনার নিজের রাশির অধিপতিও কিন্তু দেবগুরু বৃহস্পতি। এই কারণে এই সময় কিন্তু আরও একটি বিষয় খেয়াল রাখা দরকার, তা হলো স্বাস্থ্য। যদি আপনি শারীরিকভাবে পরিশ্রম করছেন তাহলে শনিদেবের তরফ থেকে কোনো রকম সমস্যা আসছে না, কারণ শনি দেখছেন আপনার কর্মকে। যদি আপনি নিয়মিত সকালে হাঁটাহাঁটি করেন, যোগাভ্যাস করেন, প্রাণায়াম করেন, তাহলে কিন্তু শনিদেব আপনার প্রতি কখনোই বিরূপ হন না, বরং শনিদেবের যে দৃষ্টি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। কারণ জীবন যুদ্ধে সব কিছুর কেন্দ্রে রয়েছে এই আত্মবিশ্বাস, আর যখন এই আত্মবিশ্বাস ভেঙে পড়ে তখন মনে করা হয় আপনি যুদ্ধে হেরে গেছেন। আর সেই আত্মবিশ্বাস গড়ে তোলার কাজ করছেন শনিদেব। শনি মানেই কর্ম, আর কর্মের প্রতি দৃষ্টি মানেই পরিবর্তন। অতএব আগামী যে 4.5 মাস শনিদেবের বক্রির সময়কাল, এটি কিন্তু সেই সময় যখন আপনি একটা দীর্ঘ সফরের সূচনা করবেন। এবার আপনার প্রশ্ন যদি থাকে এই যে শনি বক্রির সময়কাল সেটা আরও অনুকূলে আনা যায়, কারণ সমস্ত জাতক জাতিকার কিন্তু একই ফলাফল হয় না, কিছুটা আগে পরে হয়। কারণ জন্মছকের গুরুত্বও আছে, জন্মছকে যে গ্রহের অবস্থান, যে দৃষ্টি, যে প্রেক্ষা, সেগুলিও কিন্তু আছে। তাই অবশ্যই আপনি যদি কোনো উপায় করতে চান তাহলে আপনার জন্য উপায় আছে। এখন শ্রাবণ মাস চলছে, অবশ্যই শিবলিঙ্গে দুর্বা সহিত জল অর্পণ করুন এবং দেবাদিদেব মহাদেবের কাছে নিজের জন্য প্রার্থনা করুন। একই সঙ্গে দেবগুরু বৃহস্পতি স্মরণ করুন, এটা কিন্তু আপনার জন্য ভালো উপায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে বিদায়, আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।